সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইলেকশন স্পেশাল ব্যালট বাক্স। সকাল 10টা থেকে আমাদের এই আয়োজন শুরু হয়েছে, তবে এই 12টার আয়োজনে শুরুতেই শিরোনাম জানাবো। শেষ হলো নির্বাচনের প্রচার, ভোটের অপেক্ষায় গোটা দেশ। টানা ছুটিতে দলে দলে রাজধানী ছাড়ছে মানুষ। যানবাহনের সংকটে ঘরমুখো মানুষের ভোগান্তি, সাভার ও গাজীপুরে যাত্রীদের বিক্ষোভ। ভোটের আগে নিরাপত্তা জোরদার, কুমিল্লার সীমান্ত এলাকায় র্যাবের অভিযান। পুকুরে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার। শিরোনামগুলো শুনছিলেন, আমরা পুরো খবরে যাচ্ছি। ব্যালট বাক্সের আয়োজনে আমরা 4 জন আপনাদের সাথে আছি। আমি নুসরাত বৃষ্টি আছি, এর সাথে আছে আমাদের আরও 3 জন সহকর্মী। যেমনটি জানেন, 22 জানুয়ারি থেকে যেই প্রচার উৎসব শুরু হয়েছিল তা আজ সকালে অর্থাৎ সকাল 7:30টায় শেষ হলো। এসির বিধি মোতাবেক 48 ঘন্টা আগে গণসংযোগ শেষ করতে হয়, তাই আজ সকাল 7:30টায় রাজনৈতিক দলগুলোর যেই প্রচারণা সেটি শেষ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আর মাত্র 2টি দিন বাকি। আর সুষ্ঠু ভোট আয়োজনে দেশ জুড়ে নানা প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, থাকছে কড়া নিরাপত্তা। এর আগে পাঠানো হয় ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালি সহ প্রয়োজনীয় সামগ্রী। সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নেন, আর আগামীকাল কেন্দ্রে কেন্দ্রে এই ভোট গ্রহণ সামগ্রী পৌঁছানো হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এসব সরঞ্জাম বুঝে নেবেন প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা। এদিকে 3 পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সামগ্রী পৌঁছানো হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও হেলিকপ্টারেই পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার 299 আসনে সকাল 7:30টা থেকে শুরু হবে এই ভোট গ্রহণ, যা বিকেল 4:30টা পর্যন্ত চলবে। যেমনটি বলছিলাম, এবার 299 আসনে ভোট গ্রহণ হবে। শেরপুর 3 আসনের একজন জামায়াতের প্রার্থী ইন্তেকাল করায় ওই যেই আসন সেটি ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আমরা একটু নির্বাচন কার্যালয় সম্পর্কে জানতে চাই। নির্বাচন কার্যালয়ে এখন যে কার্যক্রম চলছে সে সম্পর্কে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী হাসান মিসবা। কি অবস্থা দেখছেন, যেহেতু আর মাত্র 48 ঘন্টারও কম সময়ের বাকি? আপনি যেহেতু সেগুন বাগিচায় আছেন, এখান থেকেই তো আসলে সব ধরনের ডিসিশন নেওয়া হয় এবং ব্যালট বাক্স থেকে শুরু করে নির্বাচনে যে সরঞ্জাম সেগুলো প্রত্যেকটি কেন্দ্রে পাঠানোর যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। নিশ্চয়ই সবশেষ কি আপডেট আছে জানাবেন। দৃষ্টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজকে তেমন কোনো ব্যস্ততা নেই। এখানে যে আনুষ্ঠানিকতাগুলো ছিল আর সেগুলো শেষ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা এই মুহূর্তে তিনি ফরিদপুরে আছেন। ফরিদপুরে 5টি জেলার নিরাপত্তা, সেখানে সার্বিক নির্বাচনী ব্যবস্থা নিয়ে সেখানে 5 জেলার ডিসিকে নিয়ে তিনি সেখানে বৈঠক করবেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাও অংশ নেওয়ার কথা। অর্থাৎ ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্র আছে, সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় এবং নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে মূলত সেখানে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আর আজকে এখানে ঘণ্টাখানেক আগে পোস্টাল ব্যালট যেগুলো ছিল, যারা প্রবাসীরা আছেন, যারা ভোট দিয়েছেন, তাদের অর্থাৎ এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে 13টি আসন আছে, সেই 13টি আসনের অধীনে যেসব প্রবাসী আছেন তাদের ভোট পোস্টাল ব্যালটগুলো এসে উপস্থিত হয়েছে। ডাকযোগে সেগুলো এখানে এসেছে এবং তারা এই কর্মকর্তা যারা এখানে আছেন তারা সেগুলো রিসিভ করেছেন এবং সেগুলো পরশুদিন বিকেল অর্থাৎ ভোট শেষ হবার পরে যারা বাংলাদেশ থেকে ভোট দিচ্ছেন তাদের সাথে প্রবাসীদের সেই ভোটগুলো সেটি গণনা করা হবে। সেই পোস্টাল ব্যালটগুলো এখানে এসে উপস্থিত হয়েছে। সার্বিকভাবে আসলে এখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকালকে বিভিন্ন জায়গায় কেন্দ্রগুলোতে ব্যালট বক্স সহ যেসব সরঞ্জাম আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে এবং মূলত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের এখন যে সবচেয়ে বড় কাজ সেটি হচ্ছে যে ভোট গণনা হবার পরে ভোট গণনা শেষ হবার পরে মূলত বিকেল 4:30 আগামী পরশুদিন এখান থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফলগুলো জানিয়ে দেওয়া হবে। এখানকার এই ঢাকা মহানগরে যে 13টি আসন আছে সেই আসনের ভোটের ফলাফল এখান থেকে জানানো হবে। দৃষ্টি।
ধন্যবাদ। আপনার সাথে বৃষ্টি যোগ দিয়েছিলাম। হাসান মিসবাহ জানাচ্ছিল আমাদেরকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের যেই সবশেষ পরিস্থিতি, এমনকি নির্বাচন ঘিরে যেই ছুটি, এই টানা ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। তবে সড়কে পর্যাপ্ত যানবাহনের অভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে বেশিরভাগ মানুষদের। সকাল থেকে বাসের জন্য বিভিন্ন স্ট্যান্ডগুলোতে অপেক্ষা করতে দেখা যায় অফিসগামী মানুষদের। তারা বলেছেন 15-20 মিনিট দাঁড়িয়ে থেকেও বাসে তারা উঠতে পারছেন না। অনেকক্ষণ পর যেই বাস আসে তাতে আগে থেকেই যাত্রীদের ভিড়ে একেবারে তিল ধারণের ঠাঁই থাকে না, তাই গন্তব্যে পৌঁছাতেও দেরি হয়ে যাচ্ছে। অনেকে তাই পায়ে হেঁটেই রওনা দিয়েছেন, কেউ আবার মোটরসাইকেল বা সিএনজি অটোরিকশা করে বাড়তি খরচ করেই অফিসে যাচ্ছেন। বলছেন বিআরটিসি বাস সংখ্যা বাড়ালে এই ভোগান্তি কিছুটা কমতো। চালকরা বলছেন অনেক বাস দূরপাল্লার রোডে গিয়েছে, এছাড়া শহরে মানুষ কম থাকায় বাসও কম বের করা হয়েছে। মানুষের ভিড়ও বেশি, কারণ অনেকে আসা যাওয়া করতেছে, বাড়িতে যাচ্ছে, অনেকের কাজ আছে, সব খোলা অফিস টফিস, এর জন্য দেখা যাচ্ছে বাসের সংখ্যা। বাস না থাকার কারণে এটা আসলে আমাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে যাওয়া। হচ্ছে যদিও জ্যামজট নেই, কিন্তু আমরা বাস পাচ্ছি। যেমনটি বলছিলাম, বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ ভোটের জন্য অনেক, এবং কিছুক্ষণ আগে দেখছিলেন নবীনগর চন্দ্র যে মহাসড়ক, সেখানে একটি অবরোধ চলছিল পোশাক শ্রমিক এবং সাধারণ যাত্রীদের। সেই অবরোধটা তুলে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। একদম, এবং সেই অবরোধটি অর্থাৎ প্রশাসনের আশ্বাসেই প্রায় 1 ঘন্টা পর অবরোধটা তুলে নিয়েছে পোশাক শ্রমিক আর ঘরমুখ যাত্রীরা। সকাল 8টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করা হয়, আর এতে করে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অবরোধকারীরা জানান যে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য শ্রমিকরা কাজ শেষ করে নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন, আর এই সুযোগে বাস চালক ও হেল্পাররা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ও তারও বেশি ভাড়া আদায় করছেন। অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে ন্যায্য ভাড়া কার্যকরের দাবি জানান তারা। পরে প্রশাসনের আশ্বাসে রাস্তা থেকে সরে যান তারা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে অনেকেই যাচ্ছেন নিজ এলাকায়। টানা ছুটি পেয়ে পরিবার নিয়ে রাজধানী ছাড়ছেন বহু মানুষ। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন হুমায়ুন রশিদ। তার মাধ্যমে বিস্তারিত জানবো। হুমায়ুন, ভোট দিতে যাচ্ছেন যারা, তারা কি বলছেন? আর পথের খবরাখবর, অর্থাৎ কিছুক্ষণ আগে অবরোধের কথা জানছিলাম, পাশাপাশি যানবাহনের সংকটও আছে, তো সেই বিষয়ে সার্বিক যারা যাত্রী আছেন তারা কি বলছেন? পাবলিকের ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে আসলে ঘরমুখ মানুষের একটা চাপ, হাতে ব্যাগ হাতে অনেকেই চেষ্টা করছেন ফেরার বাড়ির উদ্দেশ্যে। ভোট উৎসব এবং 3 দিন হাতে রেখে তারা বাড়িতে ফিরে যাচ্ছেন, এবং নানা ধরনের বিধিনিষেধ, তার ভেতরেও বাড়িতে ফিরে নির্দ্বিধায় এবং কোনো বাধা ছাড়া তারা ভোট দিতে চান। তবে রাস্তাঘাটের পরিস্থিতির কথা যেমনটা আমরা আসলে কিছুক্ষণ আগেও জানছিলাম, বেশ কিছুটা ভোগান্তিতেই পড়েছে সেখানকার যারা যাত্রীরা আছেন তারা, এবং যেই সমস্ত যাত্রীবাহী গাড়িগুলো আছে, পাবলিক ট্রান্সপোর্ট, সেই সমস্ত গাড়িগুলোও কিন্তু বেশ সংকট রাস্তায় দেখা যায়, এবং যে কারণে ঘন্টার পর ঘন্টা দেখা যাচ্ছে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। কিছু কিছু সময় তো 15 মিনিটের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। আমি একটু কথা বলি যে তিতুমির আপনার সঙ্গে, এই যে যাত্রীদের যে ভোগান্তি 15 মিনিটের মতো জারি থাকতে হচ্ছে, এটা হয়তো একটা অ্যাভারেজের বিষয়। সেই বিষয়টি আসলে আপনার সঙ্গে কথা বলতে চাই, এই ভোগান্তির পিছনে আসলে কারণটা কি হতে পারে বলে মনে করছেন? বিশেষ ছুটি ঘোষণা করা আছে, এর সঙ্গে কিন্তু শুক্র শনি, মানে যেটা হয়েছে সাধারণত ঈদের সময় যেরকম চাপটা পড়ে সেরকম একটা চাপ আমরা এখন দেখতে পাচ্ছি, এবং এটার জন্য যেটা মনে হচ্ছে যে ওই পূর্ব প্রস্তুতিটা ছিল না, যে মানুষ যারা ঢাকা ছাড়বেন তাদের আসলে গণপরিবহনের ব্যবস্থাটা ঠিক কী হবে। ফলে এই সুযোগটাই নিয়েছে, যেহেতু নির্বাচনের আগে এখন সব ফোকাস আসলে নির্বাচনে, ফলে এই জায়গাটাই যারা ব্যবসায়ী, যারা ভাবছেন পরিবহন ব্যবসায়ীরা যদি কিছু বাড়তি টাকা ইনকাম করা যায়, সেরকমটাই অভিযোগ কিন্তু আমরা শুনছি যাত্রীদের কাছ থেকে। এবং আপনি জানেন যে ঢাকা শহরে অনেক মানুষ থাকেন যাদের বেশিরভাগই আসলে, ইনফ্যাক্ট এখানে আমরা যারা আছি কেউই বোধহয় ঢাকার ভোটার নই। আপনি ঢাকার ভোটার এবং আপনিও ঢাকার ভোটার, 50-50 আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যেটা হয় যে সবাইকে আসলে বাড়ি ফিরতে হচ্ছে অনেকেই।
কিন্তু গণমাধ্যম কর্মীদের তো আসলে ভোট দেওয়ার সেই সুযোগটা নেই, নিশ্চয়ই সামনে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ সেটিতে সাংবাদিকদের কথাও মাথায় রাখা হবে বলে আশা করছি আমরা। চলছে ব্যালট বাক্স, জানাচ্ছি ভোটের নানান খবরাখবর এবং আপনারা এর মধ্যে জেনে গেছেন যে আজ সকাল 7:30টায় শেষ হয়েছে নির্বাচনের প্রচারণা এবং নির্বাচিত হলে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে নির্বাচনের প্রচার শেষ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বলেছেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণ নেই, তেমনি রাষ্ট্র গঠনেও অন্য দলের তেমন কোনো কর্মসূচি নেই। দলের পক্ষে জনরায়ের অনুরোধ করে বিএনপি চেয়ারম্যান বলেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। রাজধানী লালবাগে জনসভার মাধ্যমে শেষ করেছেন তিনি নির্বাচনী প্রচার। আর বাসায় ফেরার পথে বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে সেই কাজটি হয়নি জনগণের জন্য। আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলাবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিব। শুনছিলাম বিএনপি চেয়ারম্যানের বক্তব্য। অন্যদিকে শক্তি প্রদর্শন করে কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। ডক্টর শফিকুর বলেন, কোনো জালিয়াত, ভোট চোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে। বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপর ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণা শেষ দিনে ঢাকার বিভিন্ন আসনের জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াতের আমির। এ সময় জনসভায় অংশ নেয়া 11 দলীয় ঐক্যের নেতারাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেন। দোহার, নবাবগঞ্জ, ঢাকা 1 আসনের নির্বাচনী জনসভা দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শেষ করেন জামায়াতের আমির। এর আগে দিনের শুরুতে সকাল 10টায় ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অংশ নেন জামায়াত আমির, যেখানে 11 দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ছিলেন। যারা অতীতেই বিভাজন করেছে তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই গণদুষ্মনদেরকে রুখে দেব। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের ভিতরে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। নির্বাচনে প্রচারণার সময় শেষ, ভোটের প্রস্তুতি চলছে, ব্যালট বাক্সগুলো পৌঁছাচ্ছে এবং এই ভোট যারা দেবেন সে সমস্ত মানুষও এখন আসলে যাচ্ছেন নিজেদের এলাকায় ভোট দেবার জন্য। আমরা একটু তাদের খবরাখবর জানানোর চেষ্টা করছি। বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে এয়ারপোর্ট এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, আপনি এর আগেও যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে এবং আমরা যেরকম দেখেছি যে মানুষের আসলে বেশ চাপ আছে সড়ক পথে। একটু রেল স্টেশনের খবর আপনি জানাবেন, আপনি স্টেশনেই আছেন, সেখানে আসলে মানুষের কেমন চাপ, ট্রেনগুলো কি শিডিউল মতো ছাড়ছে কিনা, এবং অনেকেই ভোট দিতে যাচ্ছেন নিজ এলাকায়, তারা আসলে কতটা আশা, উদ্বিগ্ন বা কি বলছেন তারা একটু বলবেন? নির্বাচনকে সামনে রেখে এবং আপনি জানেন যে আর একদিন পরেই ভোট, সেটিকে সামনে রেখে কিন্তু গতকাল থেকেই মানুষের যে ঘরমুক্ত পদচারণা সেটি চলছে এবং এখনো চলছে। আমরা এই মুহূর্তে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আছি এবং এখান থেকে কিছুক্ষণ আগেই আপনার সাথে যখন কথা বলছি তার থেকে ঠিক 3 মিনিট আগে একটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং এর পরবর্তী যে ট্রেনটি রয়েছে সেটি আরো আধা ঘন্টা পরে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজশাহী কমিটার এবং এরপরে মোহনগঞ্জ, বনলতা, চট্টলা, সিটি, কালনী এক্সপ্রেস একে একে ট্রেনগুলো আসছে এবং ছেড়ে যাচ্ছে। খুব বেশি যে সময়ের হেরফের হচ্ছে তেমনটি আমরা দেখছি না। 10 থেকে 15 মিনিট এর একটি তারতম্য আছে এবং আপনি যেমনটি আগেও আমরা জানাচ্ছিলাম যে ট্রেনের ছাদে কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করছেন। ট্রেনের ভেতরে এক প্রকার বোঝাই মানুষ বলা চলে এবং ছাদে যেমনটা আমরা আসলে ঈদের সময় দেখে থাকি এই মানুষের ঘর ফেরার যে তাড়না সেইটাই আসলে চোখে পড়ছে বারবার এবং মানুষ ঘরে ফিরছেন অনেকটা ঝুঁকি নিয়েই তারা ফিরছেন এবং বলছেন যে তারা এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন রয়েছে সেখানে তাদের যে মূল্যবান ভোটটি সেটি তারা তাদের পছন্দের প্রার্থীকে দিতে চান এবং সেই কারণেই তারা এই এত কষ্ট করে বা এত ঝুঁকি নিয়েও তারা বাড়ি ফিরছেন এবং
এখনো কিন্তু অনেক মানুষ এখানে অপেক্ষমান আছেন। Then, যারা পরবর্তী যে ট্রেনটি আছে রাজশাহী এক্সপ্রেস সেটির জন্য অপেক্ষা করছেন। অসংখ্য ধন্যবাদ টিপু, এয়ারপোর্ট স্টেশন থেকে জানাচ্ছিলেন ঘরে ফেরা মানুষের খবর। সোহার, একটু আপনার কাছে এবারে যাবো। আসলে আমরা দেখছিলাম এয়ারপোর্টে বেশ ট্রেন যদিও সময় মতো যাচ্ছে, কিন্তু একটা কথা কিন্তু আমরা যেটা বলছিলাম যে ঈদের মতো মানে ভোগান্তি আছে, ঝুঁকি আছে, তারপরে কিন্তু মানুষজন যাচ্ছেন ভোট দেওয়ার চাপের মধ্যে হলেও যাচ্ছে, ভোগান্তির মধ্যে হলেও যাচ্ছে, কারণ ভোট দেওয়ার যে একটা আমেজ, ভোট দেওয়ার যে একটা উৎসাহ উদ্দীপনা, নিজের পছন্দের প্রার্থীকে বাছাই করে ভোট দেওয়ার, সেটার আনন্দ কিন্তু অনেক বেশি। আমরা যেমনটা জানি যে আজ সকাল 7:30টায় কিন্তু শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার। রাজধানীতে শেষ মুহূর্তের গণসংযোগকালে নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। শেষ সময়েও চেষ্টা করেন ভোটারদের মন জয়ের। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারেও আশাবাদী প্রত্যেকে। তবে এবার প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত প্রার্থীর কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা। মধ্যরাতেও কোনো কোনো এলাকায় প্রচার চালান প্রার্থীরা। মাদক মুক্ত আমাদের 9 আসনটা করতে পারে, এটাই হলো প্রত্যাশা। আর আমাদের রাস্তাঘাটের উন্নতি করবে, এটাই আমাদের প্রত্যাশা ওনার কাছে। প্রত্যাশা অনেকই থাকবে আমাদের, কিন্তু জনসংকুল দেশ, সেই হিসাবে আমাদের প্রাপ্তি কম। এই প্রাপ্তি কমের ভিতরেও আমি আশা করব সব বয়সের মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আর যেহেতু আমার স্বাস্থ্যের কাজটা আসলে মধ্যবয়সী এবং যারা প্রবীণ তারাই আমার কাজের সাথে পরিচিত ছিল বিগত বছরগুলো থেকে, তো ওনারাও এসে জানিয়ে যান যে অমুক ভিডিও থেকে এই সমস্যাটার সমাধান হয়েছিল, ধন্যবাদ জানান এবং অনেক শুভকামনা জানান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে নির্বাচনী আচরণবিধি মেনে নির্ধারিত সময়ে সকাল 7:30টার মধ্যে শাহবাগে প্রচারণা শেষ করেন ঢাকা 8 আসনের 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ফজরের নামাজ আদায় করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। প্রচারণায় অংশ নিয়ে নাসরুদ্দিন বলেন, জামায়াতের সঙ্গে জোট করায় আলাদা করে শাপলা কলির ভোট কমবে না, বরং জোটের পরও এনসিপি অনেক সহায়তা পেয়েছে। জানান, জামায়াত চাঁদাবাজি সন্ত্রাসীর সঙ্গে যুক্ত না বলেই তাদের সাথে জোটে গিয়েছে এনসিপি। একসাথে ইনসাফের পক্ষে ঢাকা 8-এ কাজ করতে চান বলেও জানান এই প্রার্থী। আমরা ন্যায় ইনসাফের একটি সমাজ গড়তে চাই এবং আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই, চাঁদাবাজি সন্ত্রাস থেকে মুক্ত থেকে আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবার জন্য আপনার সন্তানকে আপনি ভোট দিবেন, যাতে আমরা ঢাকা 8 আসনে একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে পারি এবং নতুন বাংলাদেশ গঠন করতে পারি। বিশেষ যেমনটা জানাচ্ছিলাম যে বেশ টান টান উত্তেজনার মধ্যে, প্রতিযোগিতার মধ্যে কিন্তু প্রচারণা শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা, যে ঘন্টাগুলো হাতে আছে। এখন শুধুমাত্র অপেক্ষা, এই নির্বাচন যাকে সবাই ভাবছে, আশা করছে সুষ্ঠু হবে। এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে বিগত যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচন অনেক বেশি ভালো হবে। তবে আমরা অপেক্ষার কথা বলছি, আমরা প্রার্থীদের অপেক্ষার কথাটা চিন্তা করেন। 48 ঘন্টা কতটা টেনশনের সময় কাটবে তাদের, রাইট? জাজমেন্ট আওয়ার যেটা, সেটার জন্য আরো বেশি অপেক্ষা, তবে একটু কিছুটা সময় কিন্তু বাড়বে। যেমনটি নির্বাচন কমিশনের উদ্ধৃতিটি নেই, তিনি যেমনটি বলেছেন যে এবার আসলে নির্বাচন কমিশনার জানালেন এবারের নির্বাচন আগের যে কোনো নির্বাচনের তুলনায় বেশ ভালো হবে এবং অতীতের যেই ভোটের কালিমা সেটি মোচনের চেষ্টা করবে। তুমি সে সংক্রান্ত খবর তো আপনি আগেও জানেন। তবে একটি বিষয় নিশ্চয়ই খেয়াল করবেন, এবার যে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো আছে সেখানে বলা হয়েছে আগে থেকেই 17-18 জনের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। অতএব বলাই চলে যে সকল ভোটাররা ভোট দিতে যাবেন তারা নির্বিঘ্নেই যেতে পারবেন। রাইট, এবং এর সঙ্গে এবারে যুক্ত হচ্ছে বডি অন ক্যামেরা, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমরা একটু শেষ অবধি জানবো। আপনি ঝুঁকিপূর্ণ এলাকার কথা বলছিলেন, রাজশাহীতেই কিন্তু অনেকগুলো আছে। আমরা একটু রাজশাহী যাবো এবারে। রাজশাহীতে 8টি জেলায় 39টি আসন, ভোটার হচ্ছে 1,62,00,000, প্রার্থী 215 জন। বিরাট বড় কর্মযজ্ঞ এই নির্বাচন ঘিরে। সেসবের খবর জানাবেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, প্রচারণা তো শেষ, আপনি কোথায় আছেন এই মুহূর্তে? সেখানকার সার্বিক পরিস্থিতি কি, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটু আলাদা করে জানতে চাইব। এবং একই সঙ্গে রাজধানীতে একটা ছুটির নামাজ চলছে, রাজশাহীতে সাধারণ ভোটাররা কি করছেন, কি বলছেন? রাজশাহীতে কিন্তু সাধারণ ভোটাররা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং এই ভোটকে কেন্দ্র করেই রাজশাহীতে ব্যাপক নিরাপত্তার সেটি জোরদার করা হয়েছে। আমি রয়েছি রাজশাহীর হাইটেক পার্ক এলাকায়। এই হাইটেক পার্ক এলাকায় পুলিশের
একটি চেকপোস্ট সেটি দেখতে পাচ্ছি। একটু আগে আমি কাশিয়াডাঙ্গা ছিলাম, সেখানেও কিন্তু পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। যারা রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে, যারা বাইকে করে এবং রিক্সা, অটোরিকশায় এবং কার সহ বিভিন্ন যানবাহনে যাচ্ছে, সেই সব যানবাহনগুলো আসলে সেই যানবাহনগুলোর ব্যাগ থেকে শুরু করে যানবাহনগুলোর প্রত্যেকটি জায়গাগুলো চেক করা হচ্ছে। এবং রাজশাহীর যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলোতে আসলে পুলিশ চেকপোস্ট বসিয়ে তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন। এবাদেও আমি রাজশাহী মহানগরীর ভেতরে যে কেন্দ্রগুলো রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম তারা যাচ্ছেন, তারা সেইগুলো পরিদর্শন করছেন। বলা যায় যে এক কথায় রাজশাহী নির্বাচনকে এই সামনে রেখে কিন্তু এখন পর্যন্ত রাজশাহীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটাই জোরদার করেছে। এবং এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে যে জেলার প্রবেশপথে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য সেগুলো মোতায়েন রয়েছে। দিন রাত কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে শুরু করে সব জায়গাতেই সে তল্লাশি চলছে। এবং রাজশাহী জেলায় মোট 6,000 পুলিশ সদস্য এবং স্ট্রাইকিং ফোর্স সহ 700 বিজিবি আনসার সদস্য 10,290 জন কিন্তু কাজ করবেন। বলা যায় যে নির্বাচনকে সামনে রেখে, যেহেতু এই আজকে আমি সকাল থেকে দেখছি রাজশাহীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু পুলিশ চেকপোস্ট বসিয়ে তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করছেন। এবং সেনাবাহিনী এবং বিজিবি তারা যে কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো যে টহল টিম রয়েছে, সেই কেন্দ্রগুলো পরিদর্শন করছে। এবং এক কথায় বলা যায় যে রাজশাহীতে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। অসংখ্য ধন্যবাদ তারেক। যেরকমটি বললেন, রাজশাহীতে খবরও জানালেন, নিরাপত্তার খবর, সেখানে নিরাপত্তার চাদরে মোটামুটি জড়িয়ে ফেলা হয়েছে। নিশ্চয়ই কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সব পক্ষই সতর্ক থাকবে। সিলেট চট্টগ্রামের ভোটের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছি। আমরা জানি যে চট্টগ্রামে কিন্তু 11টি জেলায় 58টি আসন এবং মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,52,07,068 জন। সেটাও জানালাম। আমরা একটু দুর্গম এলাকার খবরাখবর জানবো, পাহাড়ের পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, জেলার সার্বিক পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন দেখছেন? কেন্দ্রগুলোতে কি নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে কিনা, এখনো প্রস্তুতি কেমন চলছে, সেটাও আমাদেরকে জানাবেন। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই 12 তারিখ। বান্দরবান হচ্ছে একটি পার্বত্য এলাকা। খুব পার্বত্য এলাকায় যে নির্বাচনটা হবে, খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসনের তরফ থেকে খুব সুন্দরভাবে আপনার সাজিয়ে রেখেছেন। যেমন প্রত্যেক দিন কিন্তু বিজিপি সেনাবাহিনী টহল দিচ্ছে। এবং এই যে আপনি এখন দেখেন, আমি আছি ঈদগাহ মাঠে, যে যতগুলি গাড়ি আছে এই গাড়িগুলি রাখা হয়েছে এবং এই গাড়িগুলি আগামীকাল থেকে যে ব্যালট বাক্সগুলি যে সমস্ত জায়গায় গাড়িগুলি যাবে ওই ব্যালট বাক্সগুলি আগামীকাল নিবে। এবং আজ থেকে সেনাবাহিনী এবং বিজেপির টহল দল কিন্তু প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে কিন্তু চলে গেছেন। এবং বান্দরবান শহরে এবং প্রত্যেক উপজেলায় বিজেপির পাশাপাশি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা কিন্তু ঘুরে ঘুরে টহল দিচ্ছে। এবং বান্দরবনেও এই পর্যন্ত পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং খুব সুন্দর সুচারুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরাও আশা করছি এবং আমরাও দেখছি। এবং প্রশাসনের তরফ থেকে এবারে নির্বাচন যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে খুব জোর তৎপরতা চালাচ্ছে। এবং বান্দরবনে বলতে গেলে আপনার এই যে 7টি উপজেলা এবং 2টি পৌরসভায় 3,10,000। বাটিং মার্মা, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন পাহাড়ি এলাকা থেকে হেলিকপ্টার যোগে সরঞ্জামগুলো পৌঁছে যাচ্ছে দুর্গম এলাকায়। ধন্যবাদ আপনাকে। এদিকটায় কুমিল্লা সদর উপজেলায় কটকবাজার এলাকায় পুকুর সেচে উদ্ধার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র। সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কটকবাজার গ্রামে ভোর থেকে এই অভিযান চালায়। অভিযানে এখন পর্যন্ত একটি বস্তা ও স্কচ টেপ মোড়ানো অস্ত্রায়ত্ত উদ্ধার করা হয়। পরে দুটো পুকুরে সেচ কাজ শুরু করে র্যাব। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ধারণা করা হচ্ছে বেশ কয়েকটি পিস্তল, বন্দুক ও 2টি বস্তা মোড়ানো ধারালো অস্ত্র রয়েছে। র্যাব জানায় পুকুরটিতে আরও অস্ত্র থাকতে পারে। তারা অভিযান এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন।
বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে সকালে, তখন কিন্তু আমরা জানাচ্ছিলাম একেবারে সরাসরি আমরা র্যাব জানানোর ধারণা তথ্য করছিল করেছি। যে সেটি হয়তো কুমিল্লার যে সীমান্ত এলাকা থেকে ঢুকতে পারে। এর আগেও আমরা কয়েকবার শুনেছি যে অবৈধভাবে অস্ত্র প্রবেশ করছে দেশে, যেটি কিন্তু সত্যি এটা একটা নিরাপত্তার প্রসঙ্গ বটে। শঙ্কার। তবে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ আছে, দেখা যাক সর্বোপরি কি গিয়ে দাঁড়ায়। আমরা এই মুহূর্তে শেরপুর থেকে ঘুরে আসতে চাই। সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল আমাদের জন্য অপেক্ষা করছেন। উজ্জ্বল, শেরপুরে মোট 3টি আসন থাকলো, এবার যেহেতু শেরপুর 3 আসনের একজন প্রার্থী ইন্তেকাল করায় সেখানকার ভোট স্থগিত করা হয়েছে। বাকি দুটি যেই আসন, সেই আসনের কি অবস্থা দেখছেন? বিশেষ করে নিরাপত্তা যেই ব্যবস্থা, সেটি আপনার চোখে কেমন পড়ছে? হ্যাঁ, আপনি জানেন যে শেরপুরে 3টি আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও শেরপুর 3 আসন যেটি ঝিনাইগাঁ কৃষিবোর্ড নিয়ে গঠিত, সেই আসনটির প্রার্থী জামাতের প্রার্থী যিনি নুরুজ্জামান বাদল, তার মৃত্যুজনিত কারণে কিন্তু সেই আসনটি স্থগিত হয়ে গেছে। বাকি দুটি যে নির্বাচন, শেরপুর 1 এবং শেরপুর 2, শেরপুর 1 এর বিএনপি জামাত এবং বিএনপির একজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এখানে কিন্তু নির্বাচন করছেন এবং এখানে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিপি, র্যাব, পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ স্ট্রাইকিং ফোর্স সহ তারা কিন্তু কাজ করছে। এখন পর্যন্ত শেরপুরের নির্বাচনী অবস্থা ভালো আছে। শেরপুর 2 আসনে আমি যদি বলি আপনাকে, যেখানে ফাহিম চৌধুরী ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন এবং তার পাশাপাশি এখানে জামাতের প্রার্থী আছেন গোলাম কিবরিয়া, এবং এই দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী অবস্থা, বর্তমানে সিচুয়েশন ভালো আছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার নির্বাচনী কর্মকর্তাদের সাথে, তারা আমাকে জানিয়েছে যে পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, পাশাপাশি আনসার থাকবে এবং আমাদের এই অর্ধেক কেন্দ্র কিন্তু শেরপুর সদরে যে 145টি কেন্দ্র, তার মধ্যে অর্ধেক কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করার জন্য সেখানে পর্যাপ্ত সিসি ক্যামেরা দেওয়া হয়েছে, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ব্যাপকভাবে কাজ করছে। এখন পর্যন্ত আসার কথা হলো, এখন পর্যন্ত একটিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সে খবরে আপনি জানাচ্ছিলেন। কোনো বিশৃঙ্খলাও সৃষ্টি হবে না, এমনই প্রত্যাশা থাকলো। ধন্যবাদ উজ্জ্বল। আগের যে কোনো সময়ের চেয়ে এবার শান্তিপূর্ণ ও ভালো ভোট হবে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোট নিয়ে আগের কালিমা মোচনের চেষ্টা করবে দায়িত্বে থাকা প্রশাসন। গণভোটের প্রশ্ন বা এর বাস্তবায়নের কোনো দায় কমিশনের না দাবি করে তিনি বলেন, একই সাথে 2 ভোট গণনার ফলাফল ঘোষণা করবে কমিশন। প্রত্যাশা শুক্রবার দুপুরের মধ্যেই সম্ভব হবে বেসরকারি ফলাফল ঘোষণা। বলেন, জোরালো দাবি না আসায় এবার কর্তব্যরত সাংবাদিকরা পোস্টাল ভোট দিতে পারছেন না। কথা বলেছেন সহকর্মী মাহফুজ বিশু। প্রচারণার পর্ব শেষ, চলছে শেষ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি। অনেক কেন্দ্রে পৌঁছেছে প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম। এবারের ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোই বড় চ্যালেঞ্জ। তা মোকাবিলায় সক্রিয় থাকছে 12 লাখের মতো বিভিন্ন বাহিনীর সদস্য। সেনা, নৌ, বিমান অর্থাৎ সশস্ত্র বাহিনী তো মাঠে আছেই। আশা, শান্তিপূর্ণ হবে 12 ফেব্রুয়ারির ভোট। বাংলাদেশে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, সবগুলো নির্বাচনের তুলনায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যেও একটা স্বস্তি ফিরে এসেছে যে এবারের নির্বাচনে তারা নিরাপদ ভাবে তারা বাড়ি থেকে বের হবে এবং নিরাপদেই ভোট দিয়ে বাড়ি থেকে। জাল ভোট, ভুয়া ফলাফল সহ বাতায়নের নির্বাচনের নানা অভিযোগ আছে এদেশে। সেই বদনাম কি ঘুচবে এবার? তাদের যে কালিমা, এই কালিমাটা তারা ঘুচানোর জন্য, মোচনের জন্য তারা যার পর চেষ্টা করে আসছে। মাঠ পর্যায়ে প্রতিটি রিটার্নিং অফিসার, প্রতিটি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, প্রতিটি প্রিজাইডিং অফিসারের কমিটমেন্ট যে এবার ভালো নির্বাচন করতেই হবে। সংসদের সাথে এবার হচ্ছে গণভোটও। সেই ভোটের প্রশ্ন ও হ্যাঁ ভোটের পক্ষে সরকারের অবস্থান নিয়ে ছিল সমালোচনা, যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি কমিশনের। আপনি দাবি করছেন গণভোটের পক্ষে কোনো সরকারি নির্বাচন কমিশনের নলেজে এরকম তো আমরা ফার্দার আর দেখতে পাচ্ছি না। প্রশ্নের বিষয়ে বা হানা বিষয়ে যে সিদ্ধান্তগুলো, এগুলো সরকার নিয়েছে। আমাদের কাজ হচ্ছে নির্বাচনটা উঠিয়ে দেওয়া বা নির্বাচনটা করা। 2টি ব্যালট হওয়ায় ফলাফল ঘোষণায় দেরির আশঙ্কা। আর কোন ফল আগে হবে তা নিয়েও আছে প্রশ্ন। একই সাথে গণনা হবে, একই সাথে ফলাফল ঘোষণা করা হবে। কোনোটার আগে, কোনোটা না, কোনোটার পরে, কোনোটা না, একই সাথে ফলাফল ঘোষণা হবে।
আগের যে সময়ে আপনারা পেতেন, এবার প্রযুক্তিগত সুবিধার কারণে আমরা ওই সময়টার ভিতরেই পারবো বলে বিশ্বাস। বলছেন ভোট পড়ার হারও সন্তোষজনক হবে এবার। ভোট কাস্টিং এর পার্সেন্টেজ আমরা আশা করছি নির্বাচন কমিশন যে উল্লেখযোগ্য হারে বাড়বে। এবারই প্রথম প্রবাসী বাংলাদেশি ভোটের কাজে থাকা সরকারি কর্মচারী, জেলখানার কয়েদিরাও ভোট দিয়েছেন। তাহলে কর্মরত সংবাদকর্মীরা কেন পারবেন না ভোট দিতে? আমরা যে ইন্টেনশনালি বাদ দিছি বিষয়টা এরকম না। ওই পর্যায়ে আমরা জোরালোভাবে আপনাদের দিক থেকেও যে এরকম প্রস্তাব হয়তো আমরা আমাদের বিবেচনায় আসেনি। নির্বাচনের পর কমিশনের নির্বাসনে যাওয়ার গল্প পুরনো। এবার কি সেই বৃত্ত থেকে বের হতে পারবে নাসিরউদ্দিন কমিশন? আমরা নির্বাসনে যাব না, যাওয়ার মতো কাজ করছি না। যার মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শুনছিলাম নির্বাচন কমিশনারের বক্তব্য। আমরা আবারও মাঠের ভোটের খবর জানাবো। বগুড়ার নন্দীগ্রামে বিএনপি এবং জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগে উত্তাপ ছড়িয়েছে ভোটের মাঠে। জোরদার করা হয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি নেতাদের অভিযোগ, গত মধ্যরাতে নন্দীগ্রামের পাশুন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য একটি বাড়িতে অবস্থান নেয় জামায়াতের কর্মীরা। খবর পেয়ে সেখানে যায় বিএনপির নেতাকর্মীরা। জামায়াত কর্মীদের আটক করে নেওয়া হয় স্থানীয় বিএনপি নেতার বাড়িতে। খবর দেয়া হয় পুলিশে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়, ভাঙচুর করে বাড়িঘর। এতে আহত হয় ইউনিয়ন বিএনপির সভাপতি সহ দুজন এবং যাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। অন্যদিকে জামায়াত প্রার্থীর দাবি, বিএনপির মিছিল থেকে তাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয় এবং মিথ্যা অভিযোগ তুলে তাদের দুই কর্মীকে আটকে রেখে মারধর করা হয়। এই ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে গত রাতে সংঘর্ষের ঘটনায় এলাকা থমথমে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। গত রাতে ধামর ইউনিয়নের রমজান পাড়ায় সংঘর্ষে জড়ায় বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা। এতে আহত হন ৮ জন। খবর পেয়ে সেখানে যান ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সার্জিস আলম। সংঘর্ষের জন্য একে অন্যকেই দুষছেন দু দলের নেতাকর্মীরা। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আমরা দেখছিলাম অন্তত দুটো এলাকায় সংঘর্ষের খবর। বৃষ্টি নিশ্চয়ই উদ্বেগজনক নির্বাচনের আগে, যদিও বারবারই যেটি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিগত নির্বাচনগুলোর তুলনায় এবার অনেক কম, কিন্তু আমরা নিশ্চয়ই চাই না যে অন্তত একটা ঘটনাও ঘটুক। একদমই না, এবং পরবর্তীতে যাতে এরকম কিছু না হয়, এই ধরনের ঘটনাকে নিরবিচ্ছিন্ন কোনো ঘটনা না বলা হোক, কারণ যে কোনো সংঘর্ষই উদ্বেগজনক। কারণ আপনি জানেন এর আগে শেরপুরে যে একবার সংঘর্ষের ঘটনা ঘটলো, যাতে করে মারামারি, আহত, এক পর্যায়ে একজন আহত অবস্থায় মারাও গেল। এরকম ঘটনা আমাদের কাম্য না। দেখা যায়, প্রত্যাশা করছি একটা সুষ্ঠু ভোট হবে, সেক্ষেত্রে এই ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, এই ধরনের ঘটনা যেন না ঘটে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। বাংলাদেশের সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশন। দীর্ঘ সময় পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া, রাজনৈতিক অঙ্গীকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি গভীর আগ্রহ নিয়েই প্রত্যাশা করছে সংস্থাটি। সকালে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা বলেন মিশন প্রধান এবং মিশনের সদস্যরা। বলেন, ইইউ এবং ২৭টি সদস্য রাষ্ট্রসহ অংশীদার দেশগুলোর পেশাদারভাবে প্রশিক্ষিত পর্যবেক্ষকরা এই মিশনে এসেছেন। আর সংবাদ সম্মেলনে তারা বলেন, মাঠ পর্যায়ে কাজ করা সহকর্মীরা নির্বাচন পর্যবেক্ষণের মূল নীতিগুলো মেনে চলবেন। ঢাকায় অবস্থানরত টিম সার্বক্ষণিক মাঠ পর্যায়ে পর্যবেক্ষকদের সাথে যোগাযোগ রাখবে। এর পাশাপাশি মূল বিশেষজ্ঞ দল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন পর্যবেক্ষকদের সাথে সমন্বয় করবে। তারা বলে, নির্বাচন শেষ হওয়ার পর আরও একটি বিস্তৃত চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে, যেখানে বিভিন্ন বিষয়ে সুপারিশও অন্তর্ভুক্ত থাকবে। ভুয়া তথ্য, বিভ্রান্তিমূলক প্রচার সহ অন্যান্য যে সকল চ্যালেঞ্জ, সেগুলো চূড়ান্ত প্রতিবেদনে গুরুত্বের সাথে তুলে ধরা হবে। এবারে নির্বাচনে এই যে ভুয়া তথ্য কিংবা গুজবের বিষয়টি বারবার চলেই আসছে। অনেকেই আছে যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যে কোনো একটি খবর দেখলে সেটি বিশ্বাস করে ফেলে, এবং এটি খুবই অ্যালার্মিং। কারণ ধরেন অনেক শিক্ষিত মানুষও আছে, হয়তো আজকের যে পত্রিকাটি আছে সেটি পড়তে পারলো না, কিন্তু সেই পত্রিকাকে এআই দিয়ে এডিট করে এমনভাবে নিউজটি প্রচার করা হলো যে গুজবে সে বিশ্বাস করতে বাধ্য হলো। সেজন্য কিন্তু আমাদের প্রত্যেক দিন যমুনা টেলিভিশনে ফ্যাক্ট চেক নামক একটি প্রোগ্রাম যায়, যেখানে মানুষ সহজেই দেখে জেনে নিতে পারবে কোনটি গুজব আর কোনটি সত্য। ঠিক তাই, এবারে প্রথম আসলে যমুনা টেলিভিশনেই এরকম একটা দারুণ অনুষ্ঠান করছে, কারণ আপনি যেটা বললেন এআই এর ওগুলো কিন্তু রিচও অনেক বেশি। সোশ্যাল মিডিয়ায় দেখবেন হাজার হাজার মানুষ শেয়ার করছে এবং এটা খুবই অ্যালার্মিং। আমি একটু আপনার কাছে একটু অন্য ব্যাপারে যদি জানতে চাই,
আপনি কয়টা মার্কা সম্পর্কে জানেন বলেন? ধানের শীষ, লাঙ্গল, কিছু মার্কা তো আমাদের সবার খুব পরিচিত, এর বাইরে খুব ইন্টারেস্টিং কিছু মার্কা কিন্তু আছে। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং মার্কার কথা আমি জানি, সেটা হচ্ছে কেটলি মার্কা। কেটলি মার্কাটা হচ্ছে একটা নির্দিষ্ট দলের মার্কা, এবং এই মার্কাটা যে যারা আসলে নির্বাচনী দল হিসেবে পার্টিসিপেট করছেন, আমি চিন্তা করছি কত কাপ আসলে চা তাদেরকে খাওয়াতে হচ্ছে। অনেকগুলো মার্কাই তো আছে এবং মার্কা নিয়ে কথা বলতে গেলে শেষ করা যাবে না। তবে আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়েছে, ব্যালট বাক্সের পর্যায়ে ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমরা ঠিক একটায় ফিরছি।